হেফাজতের প্রোগ্রামে যখন নারীদেরকে বেশ্যা বলা হয় এবং আমার ডিপার্টমেন্টের শিক্ষককে পর্যন্ত বেশ্যা বলা হয় স্টেজে, এবং সেখানে এনসিপির একদম কেন্দ্রীয় নেতারা থাকেন এবং অংশগ্রহণ করেন, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না এবং আমার প্রতিবাদের অংশ হিসেবে আমি জাতীয় নাগরিক কমিটি থেকে সরে আসি। যদি টাকা দিয়ে আওয়ামী লীগ দাঁড় করাতো, আমাকে তো সিজারের সাথে দাঁড় করাতো, আমি বাম দলে কেন চাবো? খুব অবাক হলাম। যাই হোক, আমাকে যেই ট্যাগগুলো দেওয়া হচ্ছে, অনেক নেতার তো বঙ্গবন্ধুর সাথে যতগুলো ছবি আছে, আওয়ামী লীগের অনেক নেতারও ছাত্রলীগের অনেক নেতারও অতগুলো ছবি নেই। যার ডাকসুর আজীবন সদস্য চাই কিনা সেই প্রশ্নটা তো ওখানেই মীমাংসিত হয়ে যায়। আর যদি আমি তাকে যদি আমি তাকে চাই, তাহলে আমি এক দফা কেন চাইব? শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্রদ্ধা জানালে বা মন্তব্য করলে সেটি আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করা হয়, সেটা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার একটি অবদান ছিল। যারা এই ট্যাগগুলো দিচ্ছে তারাই বরং ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী। এবং আমি ধরেন যে আওয়ামী লীগের বিপক্ষে এত শক্তভাবে আন্দোলন প্রতিরোধ গড়ে তোলার পরেও যদি এই ট্যাগ আমাকে দিতে হয়, তাহলে আসলে আমি ব্যক্তিগতভাবে ট্যাগিং রাজনীতি চাই না। কিন্তু যাদের ছাত্রলীগের বিভিন্ন পোস্ট ছিল, যাদের বঙ্গবন্ধুর সাথে অনেক আওয়ামী লীগের নেতার সাথে চাইতেও বেশি ভূমিকা ছিল, যাদের গণভবনে যে শেখ হাসিনাকে মা ডেকে আসার মতো নজির আছে, এবং যারা ধরেন যে নানান রকম দেখা যায় যে ছাত্রলীগের চেয়েও বড় ছাত্রলীগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় লিপ্ত ছিলেন, তাদের কাছ থেকে এই ট্যাগ পেয়ে আসলে তাদেরকে আমি কি বলবো? তাদের নিজেদের মুনাফিকই তো দৃশ্যমান। আমি তো আসলে একজন নারী হয়ে আমার নারী অধিকার এবং নারীর যে এজেন্সি, সেটি আমার একটা অন্যতম মুখ্য জায়গা, এবং এই যে ডাকসুতে অংশগ্রহণ করা, এটিও আসলে যে নারীদের অবস্থানটা জানান দেয়া। কারণ গত এক বছরে নারীদেরকে যেভাবে কর্নার করে ফেলা হয়েছে, কোণঠাসা করে ফেলা হয়েছে, আমার মনে হয়েছে যে নারীদের প্রতিরোধ করা উচিত। এবং হেফাজতের প্রোগ্রামে যখন নারীদেরকে বেশ্যা বলা হয় এবং আমার ডিপার্টমেন্টের শিক্ষককে পর্যন্ত বেশ্যা বলা হয় স্টেজে, এবং সেখানে এনসিপির একদম কেন্দ্রীয় নেতারা থাকেন এবং অংশগ্রহণ করেন, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না এবং আমার প্রতিবাদের অংশ হিসেবে আমি জাতীয় নাগরিক কমিটি থেকে সরে আসি। ইশতেহার দলীয়ভাবে আমরা ঘোষণা করব, যখন করব আপনারা তো জানতে পারবেন। আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি একজন নারী এবং আমাদের নারী পুরুষের সংখ্যা প্রায় সমান সমান হলেও আমাদের নারী হলের সংখ্যা অর্ধেকেরও কম ছেলেদের হলের তুলনায়, তো আবাসন নিয়ে কাজ করা আমার প্রধান লক্ষ্য। দ্বিতীয় একটি নারীবান্ধব পরিবেশ। আপনারা দেখবেন যে নারীবান্ধব শৌচাগার ক্যাম্পাসে খুব সীমিত। তারপরে ভেন্ডিং মেশিনগুলো ঠিকমতো কাজ করছে না, এগুলো আরও বেশি অ্যাভেলেবল করা। প্রত্যেকটা ফ্যাকাল্টিতে বা আশেপাশে ধরেন যে হেঁটে যাওয়া দূরত্বে একটা করে মেডিসিন কর্নার, কারণ ইমার্জেন্সি ওষুধের কোনো ব্যবস্থা নেই। তো অনেক কিছু আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমরা প্যানেল সহ সেটি জানিয়ে দেবো, ইনশাল্লাহ খুব শীঘ্রই জানিয়ে দেবো। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমার কাছে আমার প্যানেলের সর্বোচ্চ গ্রহণযোগ্যতা আছে বলেই তো আমি এই প্যানেলে এসেছি। এখন আমি মনে করি যে অনেক সম্ভাবনাময় প্রার্থী এবার এসেছেন। যারা নির্বাচিত হোক না কেন, ডাকসুটা যাতে কার্যকর হয় এবং একটি ক্যালেন্ডার ইয়ারেই যাতে ডাকসু নির্বাচন প্রতি বছর সংগঠিত হয়, এইভাবে বারবার যাতে ডাকসুটা বাধাপ্রাপ্ত না হয়, এবং ছাত্র বান্ধব একটা ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এটি আমার একমাত্র চাওয়া। আসলে ছাত্র দলের প্রতি যে প্রতিবন্ধকতা, এটা তো শুধু গতকালকেরই ঘটনা না। এর আগে তারা যখন হল কমিটি প্রকাশ করেছেন, তখনও তাদের একরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, কিংবা অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে যখন তারা হলগুলোতে অবস্থান করতে গিয়েছেন, শুধুমাত্র ছাত্র দলের পোস্টের কারণে তাদেরকে হলে ঢুকতে বাধার সম্মুখীন করা হয়েছে, এবং তাদের অধিকারগুলোকে যে পদে পদে খর্ব করা। তো স্পেসিফিক্যালি শুধু ছাত্র দল না, অনেক অ্যাক্টিভিস্টই আসলে তো বাধার সম্মুখীন হয়েছেন, তারা বেশি হয়েছেন। আমার এক্ষেত্রে মন্তব্য যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিল, যারা পরীক্ষিত জুলাই যোদ্ধা, তাদেরকে আসলে ধরেন যে প্রয়োজন শেষে তাদের, এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই জুলাইয়ের পরে দেখবেন যে যতগুলা বিভক্তি হয়েছে, এই বিভক্তিকে উস্কে দেওয়ার পেছনে আমার মনে হয় কারোরই আসলে সেভাবে কাজ করা উচিত না। কারণ ঐক্য ছাড়া দেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। এক বছর আইন শৃঙ্খলা ঠিক হয় নাই, ইন্টারন্যাশনাল একটা চাপের মধ্যে আমরা আছি। এইরকম ক্রাইসিস মোমেন্টে আমার মনে হয় এত বিভক্তি আমাদের সবার জন্যই খারাপ হবে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি, সেটি আমাদের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, সেটি সবচেয়ে এখন বেশি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে যে আসলে কোনো রাজনৈতিক দলকে একটু বিশেষ সুবিধা দিচ্ছেন, বা তাদের একটা প্রচ্ছন্ন প্রশ্রয়ে যে তারা নানান রকম মব অ্যাক্টিভিটি করার সুযোগ পাচ্ছেন, এটি তো আপনি অস্বীকার করতে পারবেন না। কেউ এখনো পর্যন্ত কোনো ধরেন যে ফোনে হুমকি দেওয়া বা ফিজিক্যালি কোনো রকম ক্ষতির সম্মুখীন এখনো পর্যন্ত হয়নি। আমার ক্ষেত্রে যে সংকটটা, সেটা অনলাইনে প্রচুর অপপ্রচার এবং ব্যাশিংয়ের শিকার হচ্ছে। শিবিরের প্যানেল থেকে ইলেকশন করলে তখন শিবির বলা ট্যাগ কেন হবে? কিন্তু তার কারণে তার ধরেন যে ক্রেডিবিলিটিকে প্রশ্ন করা, কিংবা ধরেন যে তার অবস্থান সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু তার আগের কোনো ভিডিও কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়ে যেই নোংরামিটা হচ্ছে, এটির প্রতি আমার তীব্র ধিক্কার।
এবং একজন নারী হিসেবে আমি খুব দুঃখের সাথে বলছি, কোনো নারীদেরকেও আমি দেখছি যে ওর অবস্থানটাকে যে মানে ধরেন যে গঠনমূলক সমালোচনা না করে ব্যক্তি আক্রমণের দিকে নিয়ে যাওয়া, আমার ওর প্রতি পূর্ণ সহমর্মিতা আছে। এবং আমার যদি মনে হয় যে খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বা ওর সাথে এমন কোনো অন্যায় করা হচ্ছে যে কোনোভাবেই সেটি মানার মতো না বা আপোষযোগ্য না, আমি নিজে তার পাশে থেকে রাস্তায় প্রতিরোধ করবো ইনশাল্লাহ। যখন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ মানে নিরস্ত্র ছাত্রদেরকে নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, তখনও যেরকম সরকারের কোনো শক্ত পদক্ষেপ ছিল না, একইভাবে যখন আওয়ামী লীগ পরাজিত শক্তি এবং যারা নানান রকম যেরকম যে জুলিয়াস সিজাল তার উদ্ধারের কথায় যদি বলি, সে তো এসএম হলে আমাকে ডিম ছুঁড়েছিল এবং সে একাধিক সন্ত্রাসী হামলার নেতৃত্ব দানকারী, তাদেরকে কোনো বিচারের মুখোমুখি না করা, এবং আমার মনে হয় বিচারের মুখোমুখি না করারও কারণ আছে। ধরেন একটা সার্টেন টাইম পর্যন্ত যারা ছাত্রলীগের নানান রকম সুবিধা নিয়েছে বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে তাদের রাজনৈতিক মতাদর্শ বা এজেন্ডা অন্য দলের সাথে সংশ্লিষ্ট দেখা যাচ্ছে, আমার তো মনে হয় তাদেরকে বাঁচানোর জন্যই আসলে এই কাজগুলো করতে হয়েছে। এবং আমি মানে অনেকে বলছে আমাকে দায়ী করা হচ্ছে যে আমি কেন মামলা করি নাই, অথচ আমাদেরকে তখন আমি কিন্তু হামলার শিকার হওয়ার পরে এসএম হলে একদম অবস্থান নিয়েছিলাম, তারপরে ভিসি বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল। এসএম হল থেকে প্রভোস্ট আমাদেরকে হচ্ছে যখন রেস্কিউ করতে আসেন, তখন কিন্তু তিনি বলে যে তোমরা লিখিত অভিযোগ দাও, তদন্ত সাপেক্ষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই মামলাটা করব। তো তদন্ত রিপোর্টও প্রকাশ করা হয় না, শুধু কালক্ষেপণ করা হয়, দিন পেছানো হয়, তারপরে বিশ্ববিদ্যালয়ের মামলারও কোনো অগ্রগতি আমরা দেখি না। এখন তো আমাদের সেই লিখিত অভিযোগের কপি গায়েব। আমি যতদূর জানি এসএম হল থেকে ও তদন্ত রিপোর্টও জমা দেওয়া হয়েছিল, কোনো ডকুমেন্ট কিছুই নেই। এবং যারা এই জিনিসগুলো আসলে গায়েব করেছেন তারা তো কোনো ভালো উদ্দেশ্যে করেন নাই। আমাদের একটা 20 তলা ভবন দেওয়ার কথা 2020 সালে একনেকে অনুমোদন 3বার হওয়ার পরেও কাজটি শুরু হয় নাই। তো কোনোভাবে যাতে আমার হল এবং আমার হলের ছাত্রীরা আক্রান্ত না হয় এবং একই সাথে আমরা যেন প্রশাসনের সাথে দর কষাকষি করে আমাদের মেয়েদের অধিকারটি আদায় করে নিতে পারি, সেই ক্ষেত্রে একটা কৌশলগত অবস্থান আমি নিয়েছিলাম। কিন্তু একই সাথে এটাও সত্য যে আবরার হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা সময় আমার যেই অবস্থান, তাতে কিন্তু আমি আমার মতাদর্শ বলেন, আমার রাজনৈতিক অবস্থান বলেন, সব কিছু খুব স্পষ্ট এবং পাবলিক ডোমেইনে আছে। এবং 3 আগস্ট, গত বছরের 3 আগস্ট হচ্ছে এক দফার ঘোষণা এসেছিল, কিন্তু আমার এক দফার দাবি তো তারও আগে থেকে। এবং যখন আমি এক দফা চাই তখন তো আসলে মানে আমি তাকে সে ডাকসুর আজীবন সদস্য চাই কিনা সেই প্রশ্নটা তো ওখানেই মীমাংসিত হয়ে যায়। আর যদি আমি তাকে এখন যদি আমি তাকে চাই তাহলে আমি এক দফা কেন চাইবো, এর ব্যাপারটা হচ্ছে এটা। বাম থাকলে যদি এটা বামপন্থীদের প্যানেল হয়, তাহলে আমি যে স্বতন্ত্রভাবে ইলেকশন করছি এটা স্বতন্ত্রদের প্যানেল কেন আপনারা বলবেন না? মানে মেঘের ভূমিকা যতটুকু আমার ভূমিকা কি তাহলে হালকা করে দেখা হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে যেহেতু অরাজনৈতিক এবং স্বতন্ত্র একাধিক মানে শিক্ষার্থী আছেন, প্রার্থী আছেন, আমার মনে হয় মানে বাম বলে হাইলাইট করাটা মানে আমাদের সাথে একটু অন্যায় করা হয়। যদি টাকা দিয়ে আওয়ামী লীগ দাঁড় করা, তো আমাকে তো সিজারের সাথে দাঁড় করাতে হবে, বাম দলে কেন চাবো? মানে খুব অবাক হলাম। যাই হোক, এখন কথা হচ্ছে নানান রকম কথাই তো আসলে শোনা যাচ্ছে। এখন সত্য মিথ্যা এটা আমি নিজে কোনো মন্তব্য করব না, যারা দেখছেন যারা সচেতন তাদের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আসলে ধরেন যে আমি আমার এতদিনের লড়াই সংগ্রামটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে আমার যে শক্তিশালী অবস্থান, যখন খুব অল্প মানুষ মানে ধরেন যে স্বৈরাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন, তার মধ্যে আমি একজন, এবং খুব মানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের থেকে অনেক সুবিধা নিয়ে অনেক মানে অনুকূল পরিস্থিতিতে অনেকে এখন বিশাল বিপ্লবী সেজেছেন। মানে আমাকে যে এই ট্যাগগুলো দেওয়া হচ্ছে, অনেক নেতার তো বঙ্গবন্ধুর সাথে যতগুলো ছবি আছে, আওয়ামী লীগের অনেক নেতারও ছাত্রলীগের অনেক নেতার অতগুলো ছবি নেই। কিংবা আপনারা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বচ্ছতা বা তাদের আওয়ামী লীগের পারপাস সার্ভ করার যে ব্যাপারগুলো, কিংবা আমাদের যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, উনি তো হচ্ছে গণভবনে যে শেখ হাসিনাকে মাও ডেকে এসেছিলেন, কিন্তু তার কারণে কি আপনি তার স্বৈরাচার পতনের আন্দোলনে তার যে ভূমিকা সেটা অস্বীকার করতে পারেন? এবং আমরা তো আসলে পরিস্থিতির যেই মানে পরিস্থিতিই তো আমাদেরকে আসলে এক একটা অবস্থানের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। এবং আমার মনে হয় যে আমি যখন এক দফার দাবিটি জানাই এবং যখন আমি স্বৈরাচার পতনের আন্দোলনের সম্মুখ সারিতে থাকি, তখনই আসলে প্রশ্নের উত্তরটা মীমাংসিত। এখন নতুন করে মানে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা চাইবেনই কোনো না কোনো ইস্যু আনতে, কিন্তু আমার মনে হয় একটা মীমাংসিত ইস্যুকে এভাবে হাইলাইট করে আমার এতদিনের লড়াই সংগ্রামকে আসলে এভাবে অপমান করাটা আমার প্রাপ্য ছিল কিনা, বা যারা আসলে নানানভাবে এখন প্রতিবাদী অবস্থান নিতে চান তাদের কাছে এটি কি বার্তা দেয় সেটি আসলে একটা প্রশ্ন। মুজিবুর রহমান তো শুধু আওয়ামী লীগের না, এবং শেখ মুজিবুর রহমানকে শুধু আওয়ামী লীগ নিজেদের সম্পত্তি বানাতে যেই আসলে তার অবস্থান বা তার ওজনটা
হচ্ছে আমি বলবো যে আরও নষ্ট করেছে, এবং বর্তমান প্রজন্ম যে মুক্তিযোদ্ধা কিংবা হচ্ছে তাকে নিয়ে যে এরকম কটাক্ষমূলক অবস্থান নিতে মানে নেয়, বা তাদের কাছে যে অনেকগুলো ভুল ন্যারেটিভ প্রচার করা হয়েছে, এজন্য আমি পুরোপুরি আওয়ামী লীগকে দায়ী করব। মানে আওয়ামী লীগের বিচার তো আমরা জুলাইয়ের কারণে চাই, কিন্তু এই যে আমাদের মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা অবদানকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্র তৈরি করার জন্য আসলে তারা একটি ওই ইতিহাসের মুখোমুখি, একটা বিচারের মুখোমুখি তাদের হওয়া উচিত। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানে শ্রদ্ধা জানালে বা মন্তব্য করলে সেটি আওয়ামী লীগের পক্ষে অবলম্বন করা হয়, সেটা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধে তার একটি অবদান ছিল, এবং তার অনেক মুক্তিযোদ্ধা কিন্তু শুধুমাত্র তার মানে 7 মার্চে যে ভাষণ, সেটি তো অনুপ্রাণিত হয়ে যে মুক্তিযুদ্ধ করতে এসেছেন, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই।